আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। বোনাস পর্ব। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি প্রস্তাবও কেন? মেঘ এপাশ ওপাশ মাথা দলিয়ে আস্তে করে বলল, বলবো না, না বললে যেতে দেব না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকিশরে বলল, তুমি যে বেটু দিবে এটা আমি আগে থেকেই জানতাম। তাই গতকাল রাতেই বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, এমনকি আবির ভাইয়ার থেকেও অনুমতি নিয়ে ফেলছি। কোথায় বিচার দিতে যাবে? যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমও তার পিছু পিছু ছুটল। তানভীর আগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে। একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করতো, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটা শান্ত হয়ে গেছিল। আবিরের সাথে মনোমালিন্যের কারণে 8-9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান 1 মিনিটও বেশি টিকতে পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলেই থাকে। গতকাল তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘ বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে। সেখানে কি করা যাবে না, কি করা যাবে, কিভাবে চলতে হবে, সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হয়ে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাটাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলিজা সিদ্ধ করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ? কি করব বল? এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলছে? অন্না মিনহাস ওদের সাথেই বের হবে বলবো। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতেও আসেনি। কল দিলাম, রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই ওদের চিনিস না। মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে বেঞ্চি কাটলো। তানভীর চোখ ডাকাতেই মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যার আগে থেকে সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিমের কাছে একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গা রেখে তার উপর কেক আর বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সে উপলক্ষে এই আয়োজন। গত 5 দিন বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। কাছে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু বাইরের বিয়ে নিয়েই বকবক করছে। গত 2 দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজের জন্য সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সবকিছু রেডি করিয়েছে। এমনকি মিনহাজের থ্রেডও দিয়েছে যেন আবির বা তানবীরকে কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের নিয়ে একটা গ্রুপ খুলেছে। সেখানে গত 2 দিন মেঘ আর মিম যা যা করছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকালে মিম, আদি ও মেঘ মিলে তানবীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে। সেই ছবিও তুলে গ্রুপে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানবীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেই নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছে। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 পারের হাত জ্বর। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজখবর নিয়েছে। বন্যার শরীর তখনও জ্বরেই ছিল, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজুরি করে রাজি করিয়ে সাথে এটাও বলছে যেন মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞেস করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বাকি। মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যা আর কিছু না বললেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুত্বের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ 2 হাত পিছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যা আপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল, সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি।
এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলা, তাই বললাম। ইচ্ছে করেই করছি। মানে? মিম্মি কিশোরে শুধালো। আজ কার জন্মদিন? মিম্মি মনে মনে বিড়বিড় করলো। জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন জারি হোক, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা সরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত সরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। মেঘকেই বলছিলাম ছুরি নিয়ে আসতে। মেঘকে উদ্দেশ্য করে শুধালো, ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার করেই ছাড়বে। বন্যা ঢুক গিলে শান্ত স্বরে বলল, ওর মুড থাকার দিন ও মুডে থাকবে। কেক কাটলে কাট, না কাটলে আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে তীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টা করবি না। তাল বাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশে কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো, মেঘের দু হাত পিছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসকারী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশের পানি তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুইও একজন। আমার প্রাণ চঞ্চলে তোর অবস্থান রক্তিম অরণ্যের মতন। তুই পাশে আছিস বলেই আমি বারংবার ভেঙে চুরে নবরূপে সাজিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার নেই দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইয়াকে। তুই বুঝতেও পারছিস না, তানবীর ভাইয়ার জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমচ্ছাচ্ছন্ন ক্ষয়িংস হৃদয়ের একগুচ্ছ আতশবাদী তুই, বিষাদের নেই অভিপ্রায়ের একমাত্র প্রণয়নী তুই। ভাইয়ার বেপরোয়া জীবন নবলগ্নে সাজানোর উত্তম প্রচেষ্টা হবি তুই। কথা দিচ্ছি, ভাইয়ার জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। অনহত বিলম্ব, দৃষ্টি নিরেট। বন্যার নিবন্ধ আঁখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু করে বসে পিছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুই তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে। ঝড়ের গোড়ে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন ঘুমড়ে ঘুমড়ে অনেক কেঁদেছে, সেটা বন্যার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুবার কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাস্কি খেয়ে ফেলছিলাম। মিম এগিয়ে এসে মেঘের সামনে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া হাত রেখে দুজনে একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানবীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে। বেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাজবাড়ি কণ্ঠে বলল, বন্যা বাবি তাড়াতাড়ি রাজি হন, হয়তো মেঘ বাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পর্যায়ে পায়ের উপর বর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেটি তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে হতবিলম্ব উত্তর দিল, ইনশাল্লাহ তোদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভার মেঘের মাটিতে পড়ে গেছে। মিম মেঘের উপর পড়ছে। বন্যা এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকানো গিয়ে নিজের উন্নার টান খেয়ে বন্যা মেঘদের উপর পড়েছে। বন্যা তখন এক হাতে মেঘের কাত আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টি ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাজদের ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলছে। ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামা কাপড়গুলো মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল,
আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ বাবির সম্পর্ক সারা জীবনে এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, চুপ থাক, নয়তো তোর মুখে কষ্টেপ লাগিয়ে দেব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘ ও বন্যার পিঠ বারবার দু হাতে পেঁচিয়ে ধরছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি মেঘ। বারবার চুপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ এই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাই আমাকে ভালোবাসিস, তাই কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলেও তুই কখনো স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতে পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতেই পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার, চারপাশে শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হতে তুই সত্যিই রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি। কিন্তু? মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগি সরে বলল, দূর, ফাজলামি করিস না। ওই মেয়ে কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে। কিন্তু বললি যে তোর ভাই রাজি। ওমা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমায় পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলছে? মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে বলল, বললে আজ আমার জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবারও বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেয়, তোকে বৌমনি রাখার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি রাখবো। তুই আমার ভাবি মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ। ও নানমনে হেসে উঠল, ইনশাআল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল, বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ও লেশো না, তুমি আমার কিউট ননদনী, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আজ কিউট না বলে। মিনাস ঠাট্টার স্বরে বলে উঠল, আপনি কিউট না বলে একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে। আপনার দিকে কেউ নজর দেওয়ার আগেই আধমরা করে ফেলে। আপনাদের মুখে এসব সাজে না ভাবি, বরং আমি আর তামিম এসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলে উঠল, সহমত বন্ধু। মনে হঠাৎ জিজ্ঞেস করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ বেঞ্চি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি, তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা, প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ অথবা হ্যাঁ। মেঘ বলল, দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন? অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক খেতে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে, ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দেবো। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমার ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আগলা পিরিত দেখাস, তাহলে তোকেই দেখে নেব, ঠিক আছে? তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না প্লিজ, ওনাকে কল দিস না, চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কীভাবে দেবো? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলছে। তানভীরও জলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতেই তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীর সামনে আসতে তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গেছিলি? মেঘ একটা বক্সে হ্যাঁ লিখে এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার,
এবার হা করো। কিসের পুরস্কার আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা। এখন হা করো। তানভীর হা করতেই মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা ঘুরছে, তবু আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে আসতেই তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বন্যার শরীর চাকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুহাতে মিমের চোখ ডেকে মেঘিসরে বলল, রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানভীরের বেশি বহল হাতে নজর পড়তেই বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাইরে ঘুরছো কেন? কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কিংবা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলল, তামিমের। এটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করে উঠল, তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যিই তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। মনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না। ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? যেদিন বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করলে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো চরবা দিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিয়ে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রুবটে শতগুণে ভালো। বন্যা সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়িয়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাইরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেইভাবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছে। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপিকে কল দিল। ফুপি আসার নামাজ পড়তেই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন? আম্মুকে নিয়ে তোমাকে কতগুলো কল দিলাম। আমি নিজে দিলাম, তানভীর ভাইয়াকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে? আবির মুস্কি হেসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখান থেকে একা কারো বাসায় যেতে দেব না। একা একা করলে আমার কথা বলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিনেও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করছে। এত বউ পাগল যেহেতু বউকে নিয়েই চলে যাইতা। আমি তো নিয়ে যেতেই চাই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বা যান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই বই আনতে পারিনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজু মামা জানে? তুমি বলে ফেলছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। ওকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করাই যায়। রাখছি এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলছে। মেঘ তড়িঘড়ি ফেরে উঠে ওয়াশরুম থেকে চোখ মুখ পানি দিয়ে আসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুম ঘুম চোখে তাকে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্ত স্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পিছনে নিশ্চিত কোনো রহস্য আছে? কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। এবার মেঘ রাগে সরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে নির্লজ্জের মতোই আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বারবার নাজেহাল করে দেয়। সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিলম্ব। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শোধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস? শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি।
কোমরে একটু লাগছে। কি করতে গেছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিলাম। কাউকে বলা যাবে না, আমাকেও বলা যাবে না। আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দেব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগড়া সম্পূর্ণ হয়ে গেল। গলা খাকানি দিয়ে আস্তে করে বলল, ও নো, আপনি আমায় ভয় পান? কতটা? আবির ভ্রুকুচকে চাপা সরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। চলুন।